পশু পাখির উৎপাদন কৌশল এগুলা সম্পর্কে আমরা জানতে পারবো। এরপরে হচ্ছে বাংলাদেশের প্রতিকূল আবহাওয়ার মধ্যে যে জিনিস আমরা দেখতে পাই সেটা হচ্ছে জলাবদ্ধতা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, খরা, মহামারী, শিলাবৃষ্টি ইত্যাদি থেকে শস্য, মৎস্য এবং পশু পাখি এগুলোকে কিভাবে রক্ষা করা যায় এ সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব যে ফসল উৎপাদনের প্রতিকূল পরিবেশ, ফসল উৎপাদনের প্রতিকূল পরিবেশ এবং এই পরিবেশের উপাদানগুলো কি কি এ সম্পর্কে আমরা আলোচনা করব। জলবায়ু ও পরিবেশগত উপাদান স্বাভাবিক থাকলে ফসলের বৃদ্ধি ও বিকাশ স্বাভাবিকভাবে ঘটে থাকে। আমরা জানি যে স্বাভাবিকভাবে এগুলো ঘটে থাকে। তবে প্রকৃতি সবসময় কিন্তু স্বাভাবিক থাকে না। প্রকৃতি কিন্তু সবসময় স্বাভাবিক থাকে না। কিছু কিছু অঞ্চলে উৎপাদন মৌসুমে ফসলকে জলবায়ু ও পরিবেশগত নানা সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা ফসল উৎপাদন ফসল লাগাই দিলাম, কিন্তু এই ফসল যখন পরিমিত আকারে হবে না তখন আমরা বুঝবো যে এখানে প্রতিকূল পরিবেশ অবস্থান করছে এবং এই প্রতিকূল পরিবেশের জন্য আমাদের ফসলগুলো অনেক ক্ষতিসাধ্য হয়ে থাকে। আর এই যে ফসলের ক্ষতি সাধন হওয়া এই পরিবেশটাকে বলা হয় প্রতিকূল পরিবেশ। প্রতিকূল মানে হচ্ছে খারাপ পরিবেশ, আর অনুকূল পরিবেশ মানে হচ্ছে নিজের পক্ষে থাকা ভালো পরিবেশ। এ ধরনের অবস্থায় ফসল জৈব, রাসায়নিক এবং শারীরিক দিকীয় পরিবর্তনের খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে। একে ফসলের অভিযোজন ক্ষমতা বলা হয়। তো প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগুলোর উপাদান কি কি? প্রতিকূল পরিবেশে জলবায়ুগুলোর উপাদান ১ নম্বর হচ্ছে বন্যা ও জলাবদ্ধতা, ২ নম্বর হচ্ছে খরা ও অনাবৃষ্টি, ৩ নম্বর হচ্ছে উচ্চচাপ আর হচ্ছে নিম্নচাপ। তো বন্যা ও জলাবদ্ধতা হচ্ছে যে কোনো জমিতে যদি আমরা ফসল ফলাই, সেই জমিতে যদি বন্যার পানি এসে ডুবে যায় বা জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যায় অনেকদিন পর্যন্ত, তাহলে সেই জমির ফসলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে পড়ে। এটা আমাদের জন্য খুব ক্ষতি। এরপরে হচ্ছে অনাবৃষ্টি বা খরা। অনেক সময় দেখা যায় যে আমাদের বাংলাদেশে আষাঢ় এবং শ্রাবণ মাসে আমরা একটা বড় ধরনের ধান লাগাই। এই ধানের সময় যদি আমাদের বৃষ্টি না হয়, খরা হয়ে যায়, তাহলে আমাদের ফসল উৎপাদন বা ধান উৎপাদন করা খুব কষ্টসাধ্য হয়ে পড়ে। এরপরে হচ্ছে উচ্চচাপ। উচ্চচাপও ফসলের জন্য অনেক ক্ষতিকর এবং নিম্নচাপও ফসলের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর পরিবেশগত উপাদানের মধ্যে রয়েছে পরিবেশের যে উপাদানগুলো, সেই উপাদানগুলো পরিবেশে রয়েছে সেগুলো হচ্ছে মাটির লবণাক্ততা, মাটিতে বিষাক্ত রাসায়নিক সারের উপস্থিতি এবং বাতাসে বিষাক্ত গ্যাসের উপস্থিতি। এই জিনিসগুলো যদি আমাদের ফসলের ক্ষেত্রে পর্যবসিত হয় বা থাকে, তাহলে কিন্তু আমাদের ফসলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। বাংলাদেশের কৃষিতে প্রতিকূল পরিবেশগত সমস্যা অনেক আগে থেকেই ছিল। বর্তমানে বৈশ্বিক, যেটাকে আমরা গ্লোবালাইজেশন বলছি, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিকূল পরিবেশগত সমস্যা আরো বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের কৃষি খাতে ৩টি আশঙ্কাজনক ক্ষেত্রে চিহ্নিত করা হয়েছে। কি কি ৩টি আশঙ্কাজনক ক্ষেত্র? ১ নম্বর হচ্ছে খরা, লবণাক্ততা, বন্যা ও ঘূর্ণিঝড়। ১ নম্বর হচ্ছে খরা, যেটাকে আমরা বলি বৃষ্টি না হওয়া। তারপরে হচ্ছে কি লবণাক্ততা, লবণের পরিমাণ বেশি থাকলে ক্ষতিকর হয়ে দাঁড়ায়। আর ৩ নম্বর হচ্ছে বন্যা। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখতে পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জলবায়ু পরিবর্তনের কারণে দেশের উত্তর পশ্চিম অঞ্চলের তাপ বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তন হচ্ছে গ্লোবালাইজেশনের কারণে আমাদের দেশের আস্তে আস্তে বৃষ্টি কমে যাচ্ছে, খরার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে এক সময় মরুভূমি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত অনিয়মিতভাবে হচ্ছে। বোরো মৌসুমে এবং আমন মৌসুমে খরার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। বোরো মৌসুম এবং আমন মৌসুম, বোরো এবং আমন, এই দুটা মৌসুম হচ্ছে আমাদের ধান উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ এবং এই দুটা মৌসুমে আমাদের সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয়। এই দুটা মৌসুমে যদি আমাদের ধান উৎপাদনে বাধা সৃষ্টি হয় বা ব্যাহত হয় কাজ, তাহলে আমাদের দেশে খাদ্যাভাব দেখা দিতে পারে। বৃষ্টি নির্ভর আমন মৌসুমে সাধারণত চাষিদের পানি সেচের ব্যবস্থা দেওয়ার কোনো প্রস্তুতি থাকে না। আমরা জানি যে আষাঢ় এবং শ্রাবণ মাসে আমাদের কৃষকদের পানি সেচ করার তেমন কোনো ব্যবস্থা থাকে না।
শুধুমাত্র সৃষ্টিকর্তার উপর নির্ভর করে, আকাশের পানির উপর নির্ভর করে আমরা এই ফসলটা উৎপাদন করি, পুরো বস্তু থাকে না, ফলে নীরব খরায় ধানের ফসল হ্রাস পায়, অর্থাৎ কমে যায়। বরিশাল ছিল একসময় আমাদের শস্য ভাণ্ডার, বরিশালে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হতো, তাই বরিশালকে বলা হয় শস্য ভাণ্ডার। এখন সেই বরিশাল খাদ্য ঘাটতির এলাকা, এখন বরিশালে অনেক খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। মাটি ও পানির লবণাক্ততা বৃদ্ধির ফলে, অর্থাৎ মাটি এবং পানিতে লবণের পরিমাণ বেশি হওয়ার কারণে ফসল উৎপাদন আস্তে আস্তে অনেকখানি কমে গেছে। এরপরে বলছে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে 10 লাখ হেক্টর আমন আবাদি জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে। এটা একটা বিশাল ব্যাপার। আমাদের যে বরিশালে প্রায় 10 লক্ষ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হতো, এই জমিতে লবণের পরিমাণ বৃদ্ধির কারণে এই জমিতে আর চাষ করা সম্ভব হচ্ছে না। এরপরে হচ্ছে ভয়াবহ বন্যা। 2007 সালে আমাদের দেশে প্রায় 60% অর্থাৎ 60% এলাকা বন্যায় কবলিত হয়েছে, 60% এলাকা আমাদের বন্যায় কবলিত হয়েছে। এটা হচ্ছে 2007 সালে আমাদের এই ঘটনাটা ঘটেছে। এরপরে কি হয়েছে, বন্যায় আমন ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। বন্যায় ক্ষতি কাটে ওঠার আগেই আবার আঘাত এনেছে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়। আমরা জানি যে ঘূর্ণিঝড় একটা ভয়ঙ্কর জিনিস। এই ঘূর্ণিঝড়ে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং সেই ঘূর্ণিঝড় হচ্ছে সিডর। এই সিডরে আমাদের প্রচুর ক্ষতি সাধিত হয়েছিল। এটা সম্পর্কে আমরা সবাই জানি। এই সিডরের ফলে আমাদের প্রচুর ক্ষতি হয়েছিল। বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশে প্রতি বছর অন্তত 1% হারে অনাবাদি জমি কমে যাচ্ছে, কারণ জনসংখ্যা আমাদের বৃদ্ধি পাচ্ছে। পক্ষান্তরে 1.39% হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অনেক বেশি। অন্যদিকে প্রতিকূল পরিবেশের মোকাবিলা আমাদেরকে করতে হচ্ছে। এমত অবস্থায় বর্ধিত জনসংখ্যার খাদ্য চাহিদা, অর্থাৎ যে জনসংখ্যাটা আমাদের প্রতিদিন বাড়ছে, প্রতি সপ্তাহে বাড়ছে, প্রতি মাসে বাড়ছে, প্রতি বছরে বাড়ছে, এই জনসংখ্যার জন্য আমাদের অতিরিক্ত খাদ্যের চাহিদা মেটাতে প্রতিকূল পরিবেশে ফসল উৎপাদনের কৌশল জানতে হবে। আমাদের পরিবেশটা আস্তে আস্তে প্রতিকূল হয়ে যাচ্ছে। এই প্রতিকূল পরিবেশে আমাদেরকে অতিরিক্ত জনসংখ্যার জন্য কিভাবে খাদ্য উৎপাদন করতে হবে সেই কৌশল আমাদের জানা অতীব জরুরি হয়ে পড়েছে। এরপরে পার্ট 2 আমরা দেখতে পাচ্ছি খরা অবস্থায় ফসল উৎপাদন কৌশল। খরা অবস্থায় ফসল উৎপাদন কৌশল। বাংলাদেশে প্রায় খরা হয়ে থাকে। এই খরার সিজনে আমাদের কিভাবে ফসল উৎপাদন করতে হবে এই কৌশল সম্পর্কে আমাদের জানা দরকার। ফসল উৎপাদনে প্রকৃতির বিপত্তি সমূহের মধ্যে খরা অন্যতম। আমরা জানি যে ফসল উৎপাদন করতে গেলে খরা আমাদের ভয়ঙ্কর ক্ষতি করে থাকে। খরা অর্থাৎ যে সময় বৃষ্টিপাত হয় না সেটাকে আমরা বলি অনাবৃষ্টি বা খরা। বাংলাদেশে প্রায় সব মৌসুমে ফসল খরায় কবলিত হয়, খরার কবলে পড়ে। খরা অবস্থায় বিরাজ করে তখন কোনো নির্দিষ্ট মৌসুমে বৃষ্টিপাত কম হয় এবং দীর্ঘদিন ধরে কোনো বৃষ্টিপাত হয় না। তাহলে দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত না হওয়ার সময়কে বলা হয় খরা। এতে করে মাটিতে রসের ঘাটতি দেখা দেয়। জমিতে একটা রস থাকে, এই রসের জন্য আমাদের ফসলগুলো চরমভাবে সুন্দর উৎপাদন হয়। এই রস যদি থেকে যায় তাহলে আমাদের ফসলের চরম ক্ষতি হয়। এই অবস্থায় স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য দেহে প্রয়োজনীয় পানির ঘাটতি দেখা দেয়। কিসের? ফসলের প্রচুর পানি যদি ঘাটতি দেখা যায় তাহলে ফসল উৎপাদন ব্যাহত হবে। খরা কবলিত অঞ্চলে উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে ফসল চাষ করলে লাভজনকভাবে ফসল উৎপাদন করা যায়। যদি খরা অঞ্চলে যথেষ্ট পরিমাণ পানির ব্যবস্থা করা যায় তাহলে খরা অঞ্চলে অনেক লাভজনক ফসল উৎপাদন করা সম্ভব হবে। ব্যবস্থাগুলো কি কি? 1 নম্বর ব্যবস্থা হচ্ছে উপযুক্ত ফসল এবং ফসলের জাত ব্যবহার। তাই খরা যে অঞ্চল, এই খরা অঞ্চলে উপযুক্ত ফসল এবং এই ফসলের জাত সম্পর্কে আমাদের জানতে হবে। কিভাবে? খরা শুরু হওয়ার আগেই ফসল তোলা যায় এমন স্বল্পায়ু, খরা শুরু হবে এর আগে যে ফসলটা উৎপাদন হবে এই ফসল উৎপাদন করতে হবে সেই এলাকায়। এবং খরা সহ্য করতে পারে
এমন জাতের ফসল উৎপাদন করতে হবে। আমন মৌসুমে বিনা ধান 7, বিরি ধান 33 এক মাস আগে পাকে, ফলে সেপ্টেম্বর অক্টোবর মাসে খরা থেকে রক্ষা পাওয়া যায়। আবার আমন ধানের বিরি ধান 56 এবং বিরি ধান 57 যেমন স্বল্পায়ু জাতের 21 থেকে 30 দিন খরা সহ্য করতে পারে, তাই এই ধানও এই মৌসুমে চাষ করা সম্ভব। বিজয়, প্রদীপ ও সুফি হল গমের 3টি খরা সহনশীল জাত। আশা করি এই 3টি গমের ফসলও এই সময় উৎপাদন করা সম্ভব। আমন ধান চাষ করে ফসল কাটার পর জমিতে রস থাকতে ছোলা, মুসুর, খেসারি, সরিষা, তিল, তিসি ইত্যাদি খরা সহনশীল ফসল উৎপাদন করা সম্ভব। কুল গাছ খরা সহনশীল বলে এসব অঞ্চলে কুল বাগানো করা যেতে পারে, যেমন যেটাকে আমরা বলি গ্রামের ভাষায় বরই। এই বরই চাষ যদি আমরা খরাপ্রবণ অঞ্চলে চাষ করি তাহলে এই চাষ করা অনেক সম্ভব। এরপরে হচ্ছে মাটির ছিদ্র নষ্টকরণ। মাটিতে একটা ছিদ্র থাকে, এই ছিদ্রটা যদি আমরা নষ্ট করতে পারি তাহলে কিন্তু খরা অঞ্চলে ফসল উৎপাদন করা সম্ভব। খরাপ্রবণ এলাকায় বৃষ্টির মৌসুম শেষ হওয়ার পর মাটিতে জো আসার সাথে সাথে অগভীর চাষ দিয়ে রাখতে হবে। এতে মাটির উপরিভাগের সূক্ষ্ম ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে, ফলে সূর্যের তাপে মাটির রস শুকিয়ে যাবে না। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে সেই এলাকায় ফসল উৎপাদন করা অনেকটা সহজ হবে। অগভীর চাষ। অগভীর চাষ কি? জমি চাষের সময় মাটির আর্দ্রতা কম থাকে বলে জমিকে হালকা করে চাষ দিতে হবে। এটা একটা জমি, এটা অগভীর চাষ দিতে হবে, খুব বেশি দিতে হবে না, ওপর থেকে চাষটা দিতে হবে। অগভীর চাষ, খুব বড় চাষ দেওয়া যাবে না। জাবড়া প্রয়োগ। শুকনা খড়, লতা পাতা, কচুরিপানা দিয়ে বীজ বা রোপা বপনের পর মাটি ঢেকে দিয়ে রস সংরক্ষিত হয়। এভাবে, কারণ সূর্যের তাপে পানি বাষ্প হয়ে পরিণত হতে পারে না। অনেক দেশে কালো পলিথিন ব্যবহার করা হয়, এতে আগাছার উপদ্রব কম হয়। কালো পলিথিন দিয়ে যদি আমাদের ঢাকা যায় তাহলে আগাছাগুলো আস্তে আস্তে মরে যাবে। এরপরে হচ্ছে পানি ধরা, অর্থাৎ পানি ধরে রাখা। যে অঞ্চলে বৃষ্টি কম হয় সে অঞ্চলের মৌসুমে জমির বিভিন্ন স্থানে ছোট ছোট নালা বা গর্ত তৈরি করে রাখা হয়। এর ফলে পানি গড়িয়ে জমির বাইরে যেতে পারে না। পানি সংরক্ষণের এই পদ্ধতিকে বলা হয় পানি ধরা। তাহলে জমির পাশে নালা কেটে পানি ধরে রাখার প্রক্রিয়ার নামকে বলা হয় পানি ধরা। বৃষ্টির মৌসুম শেষ হওয়ার সাথে সাথে জমি চাষ দিয়ে ফসল বুনে সংরক্ষিত এই পানি সফলভাবে ব্যবহার করা যেতে পারে। এরপরে আরো একটি পদ্ধতি রয়েছে, যে পদ্ধতির নাম হচ্ছে আঁচড়ানো পদ্ধতি, যেটাকে আমরা বলা হয় নিড়ানি পদ্ধতি। মাটির রস দ্রুত শুকিয়ে যেতে থাকলে বীজ গজানোর পরে পরে ওপরের মাটি হালকা করে আঁচড়ে দিলে মাটির ভিতরে যে রস থাকে সে রসটা সংরক্ষিত অবস্থায়, অরক্ষিত অবস্থায় থেকে যায়। এরপরে হচ্ছে শারীরিক দিক পরিবর্তন। শারীরিকভাবে দিক পরিবর্তন করতে হবে। খরাপ্রবণ এলাকায় সূর্যালোকের বিপরীত দিকে সারি করে ফসল লাগানো উচিত। এতে গাছ একটু বড় হলে ফসলের ছায়া 2 সারির মধ্যখানে পড়বে, ফলে মাটিস্থ পানির বাষ্পীভবন কম হয়, পানির অপচয় কম হয়। তাহলে যদি আমরা শারীরিক দিক পরিবর্তন করি তাহলে আমাদের পানির অপচয় অনেকটা কম হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে হচ্ছে জৈব সারের ব্যবহার। এটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। জমিতে বেশি করে জৈব সার প্রয়োগ করলে মাটির গঠন উন্নত হয়। আমরা জমিতে রাসায়নিক সার প্রয়োগ করি বটে, কিন্তু আমরা যদি জমিতে জৈব সার প্রয়োগ করি তাহলে আমাদের মাটিতে পানি ধরে রাখার সম্ভাবনা খুব বেশি। তাহলে মাটি কি হয়? মাটি ঝুরঝুরে হয়ে থাকে, এটা মাটির একটা গুরুত্বপূর্ণ দিক। ফলে মাটির পানি ধারণ ক্ষমতা বেড়ে যায়। মাটি যদি ঝুরঝুরে হয়ে থাকে তাহলে দীর্ঘদিন ধরে এই মাটি পানি ধরে রাখার ক্ষমতাটা বৃদ্ধি পেয়ে থাকে, অনেক বৃদ্ধি পেয়ে থাকে। এরপরে আলোচনা হচ্ছে আমাদের যে লবণাক্ত অঞ্চলে ফসল উৎপাদন কৌশল। আমরা শুধু খরা অঞ্চলে ফসল উৎপাদন করলে হবে না, আমাদের বাংলাদেশে অনেক এলাকা রয়েছে যে এলাকাগুলো হচ্ছে লবণাক্ত, আর এই এলাকাগুলো যদি আমরা ফাঁকা রেখে দিই, পতিত রেখে দিই, তাহলে আমাদের খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। তাই আমাদের এই লবণাক্ত এলাকাতেও ফসল উৎপাদন করতে হবে। কিভাবে করতে হবে সেগুলো হচ্ছে কি? কৌশলগুলো হচ্ছে লবণাক্ততা সহিষ্ণু ফসলের চাষ।
যে এলাকায় লবণের পরিমাণ বেশি, যে মাটিতে লবণের পরিমাণ বেশি, লবণ সহ্য করতে পারে, এই ধরনের ফসল উৎপাদন আমাদের করতে হবে। এই ফসলগুলো কি কি? যেমন নারিকেল, সুপারি, সুগার বিট, তুলা, শালগম, তারপরে ধনচা, পালং শাক ইত্যাদি। এই চাষগুলো আমাদের লবণাক্ত জমিতে প্রচুর পরিমাণে চাষ করতে হবে। মধ্যম লবণাক্ততা শস্যের মধ্যে আমরা মিষ্টি কুমড়া, আলু, মরিচ, বরবটি, খেসারি, ভুট্টা, টমেটো এবং পেয়ারা, এই চাষগুলো আমরা মিডিয়াম যেগুলো লবণাক্ত মাটি, এই লবণাক্ত মাটিতে চাষ করতে পারি। তারপর হচ্ছে গম, কমলা, নাশপাতি, কম লবণাক্ততা শস্য মাটিতে চাষ করা সম্ভব। লবণাক্ত এলাকায় আমন ধানের জন্য অনুমোদিত চাষ হচ্ছে BR22, BR23, BR40, BR41, 46, 53 এবং 54। এই ধানগুলো এই জমিতে চাষ করা সম্ভব। সেচ নিষ্কাশনের ব্যবস্থা, জমির চারপাশে আইল দিতে হবে। এটা একটা জমি, এই জমির চারপাশে যদি আইল দেওয়া যায় অর্থাৎ বেড়া দেওয়া যায়, তাহলে কি হবে? পানি সেচের পানি দ্রবণীয় লবণ চুঁয়ে ফসলের মূল অঞ্চলের নিচে চলে যায়। আর মূল অঞ্চলের নিচে বরাবর গভীরতায় যদি নিষ্কাশন করা সম্ভব হয়, তাহলে দেখা যায় ফসল উৎপাদন করা অনেকটা সহজ হয়ে পড়ে। এরপরে হচ্ছে কি, পানির বাষ্পীভবন হ্রাস করা। পানি যেটা বাষ্পীভবন রয়েছে এটাকে কমিয়ে আনতে হবে। লবণাক্ত জমির মাটিতে লবণের পরিমাণ প্রচুর থাকায় মূল অঞ্চলের নিচে রাখতে পারলে ফসল ভালোভাবে চাষ করা সম্ভব। সূর্যালোকের কারণে ভেজা অবস্থায় মাটির উপরিভাগের ছিদ্রের মাধ্যমে পানি বাষ্পীভবন হয়ে যায়, বাষ্প আবার উপর দিকে উড়ে যায়, ফলে বাষ্পীভবনের সাথে লবণ মাটির নিচের দিকে চলে আসে। তাই লবণাক্ত মাটির উপরের স্তরের ছিদ্র অবশ্যই বন্ধ যদি করে দেওয়া যায়, তাহলে সেই জমিতে ফসল উৎপাদন করা সম্ভব। এরপরে কি হচ্ছে যে বীজ গজানোর পর চারা রোপণের ঘন ঘন নিড়ানি দিতে হবে এবং লবণাক্ত জমিতে প্রতি সেচ বা বৃষ্টিপাতের পরপরই নিড়ানি দেওয়া অতীব জরুরি। তাহলে উপরের স্তরে লবণ আর কখনোই জমতে পারবে না। যদি এই লবণটা জমে যায় তাহলে ফসল উৎপাদনে বাধা সৃষ্টি হবে। আর এই লবণটা যদি নিড়ানির মাধ্যমে এটাকে দূর করা যায়, তাহলে এই জমিতে ফসল উৎপাদন করা সম্ভব হবে। সঠিকভাবে জমি তৈরি করার একটা পদ্ধতি রয়েছে। আমন ধান কাটার পরে পরে যদি রবি ফসল চাষ করতে দেরি হয়, তবে সে সময়ে লবণ পানির মাটির উপরে উঠে যায়। তাহলে আমাদের একটা আমন ধান রয়েছে। আমাদের 3টে সিজনে 3 রকমের ধান হয়, একটা হচ্ছে আউশ, একটা আমন, একটা হচ্ছে বোরো। তো আমন ধান কাটার সাথে সাথে যদি আমরা এই জমিতে রবি শস্য অর্থাৎ যেগুলো হচ্ছে আমাদের তৈলবীজ জাতীয়, তারপরে হচ্ছে ডাল জাতীয় এসব ফসল যদি আমরা উৎপাদন করতে পারি, তাহলে লবণের পরিমাণটা তেমন থাকবে না। তাই তাড়াতাড়ি জমি চাষ করে দিতে হবে। এই ক্ষেত্রে দেশি লাঙলের চেয়ে পাওয়ার টিলার ব্যবহার করা সবচেয়ে বেশি উত্তম। শেষ চাষের সময় জমি ভালোভাবে সমান করে দিতে হবে। সমান জমিতে বীজ ভালো গজায়। জমি উঁচু নিচু থাকলে নিচু স্থানে লবণ জমতে পারে। তাই জমিকে যদি আমরা সমানভাবে করে দিই, তাহলে এখানে লবণ জমার কোনো সম্ভাবনা থাকে না। বপন পদ্ধতি পরিবর্তন। লবণাক্ত জমিতে বীজ ছিটিয়ে বুনলে লবণ তাড়াতাড়ি উপরে ওঠে এবং বীজ কম গজায়। তাহলে কি করতে হবে? তাই গর্ত তৈরি করে বীজ মাটির একটু গভীরে বপন করা উচিত। তাই লবণাক্ত জমিতে বীজটা একটু গভীরে বপন করতে হবে। এটা একটা জমি যদি আমরা একটু গভীরে চাষ করতে পারি বা বপন করতে পারি, তাহলে আমাদের লবণাক্ত পরিমাণটা তেমন ক্ষতি করতে পারবে না। অথবা জমিতে 1 মিটার পর পর অগভীর নালা তৈরি করে দিতে হবে। 1 মিটার পর পর জমির ভিতরে নালা তৈরি করে দিতে হবে, তাহলে পানি সেচ দেওয়া সুবিধা হবে। ফলে আইলে জমির লবণ ধুয়ে নালায় চলে আসবে। তাহলে আইলের ভিতরে, আইল যেটাকে আমরা বলছি, একটি নালার মাধ্যমে লবণটা চুয়ে চলে আসবে। এবার আইলের মাটি কোদাল দিয়ে হালকা করে কেটে বীজ যদি বোনানো যায়, তাহলে এই বীজ অনেক সুন্দরভাবে উৎপাদন করা সম্ভব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের জন্য আলোচনা করলাম চতুর্থ অধ্যায়ের কৃষি ও জলবায়ু, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এবং বাংলাদেশের জলবায়ু অনেকটা অনুকূল ছিল, কিন্তু বর্তমানে গ্লোবালাইজেশনের কারণে আস্তে আস্তে প্রতিকূল হয়ে যাচ্ছে। এই প্রতিকূল পরিবেশে